আমি পড়ি নাই, সে এত ভালো করছে, আমার এতগুলা পড়া এখনো বাকি আছে। ২-৩ ঘন্টা একটানা না পড়ে দেখা যায় যে আমরা ছোট, ছোট স্টেপে ভাগ করতে পারি। লাইক ১ ঘন্টা বা এর চেয়েও কম সময় পড়বো। যদি পরীক্ষাটা ফেইল করি বা পরীক্ষাটা খারাপ করি, মানে আমার জীবনের সবকিছু শেষ। সামনে এইচএসসি পরীক্ষা। এই সময় টেবিলে পড়ার চেয়েও কঠিন মনে হয় আমাদের মনের যে ভয়, আতঙ্ক, স্ট্রেস সেগুলোকে সামলানো। একজন সাইকোলজিস্ট হিসেবে আমার কাছে প্রায় শিক্ষার্থী আসে যারা পরীক্ষা দিবে এবং তাদের সাধারণ একটা প্রশ্ন থাকে, "আপু, আমার পরীক্ষার নাম শুনলেই অনেক অস্থির লাগে, হাত পা কাঁপে, কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারি না।" এমনকি পরীক্ষার হলেও এই সব সিচুয়েশনগুলো আমার সাথে ঘটে, যার ফলে দেখা যায় পারা প্রশ্নও আমি লিখে আসতে পারছি না। এগুলো আমার সাথে কেন হয়? সাইকোলজির ভাষায় একে আমরা বলি টেস্ট অ্যাংজাইটি অথবা এক্সাম অ্যাংজাইটি। টেস্ট অ্যাংজাইটি সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে অ্যাংজাইটি আসলে কি? ভবিষ্যতের কোনো চিন্তা অথবা কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখি যখন আমরা হই, আমাদের ব্রেইন সেই চ্যালেঞ্জটাকে থ্রেট হিসেবে পারসিভ করে। তখন দেখা যায় আমাদের মধ্যে নার্ভাসনেস তৈরি হয়, অস্থিরতা তৈরি হয়, আমাদের মধ্যে ডিস্ট্রেস তৈরি হয়, যা আমাদের কাজকে হ্যাম্পার করছে, আমাদের ইমোশনকে হ্যাম্পার করছে। তখন সেটাকে আমরা অ্যাংজাইটি বলি। ঠিক একইভাবে যখন পরীক্ষা নিয়েও আমরা সেই থ্রেটফুল একটা পারসিভ করি, পরীক্ষা যখন আমাদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার হয়, তখন আমাদের মধ্যেও পরীক্ষা নিয়েও একটা ভয় তৈরি হচ্ছে, একটা স্ট্রেস তৈরি হচ্ছে, একটা নার্ভাসনেস তৈরি হচ্ছে। আমাদের মধ্যে অনেক ধরনের ফিজিক্যাল সিম্পটমস তৈরি হচ্ছে, যার ফলে দেখা যায় পরীক্ষাটা দিতেই আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। প্রিপারেশন নিতে অসুবিধা হচ্ছে। কারণ এটাকেই আমরা টেস্ট অ্যাংজাইটি বলি। এবং এই টেস্ট অ্যাংজাইটি কিন্তু শুধুমাত্র পরীক্ষার হলে না, বরং এর আগ থেকেই শুরু হয়। যখন থেকে প্রিপারেশন স্টার্ট হচ্ছে, তখন থেকেই দেখা যায় একজন স্টুডেন্ট সে পড়তে পারছে না, মনোযোগ ধরে রাখতে পারছে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে আছে, প্রিপারেশন ঠিকমতো নিতেই পারছে না এবং তার ফিজিক্যাল অনেক ধরনের সিম্পটমস তৈরি হচ্ছে এবং এমনকি সেটা পরীক্ষা হলেও সেটা হয়। যেমন দেখা যাচ্ছে পরীক্ষার হলে হুট করে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, পারা প্রশ্ন আর মনে করতে পারছে না, অনেক হাত পা কাঁপছে, নিজের ইমোশনকে ম্যানেজ করতে পারছে না। একটা মজার ব্যাপার হচ্ছে এই টেস্ট অ্যাংজাইটিটা একটা ওয়েভের মতো কাজ করে। যখন আমরা কোনো কিছুতে ট্রিগার্ড হই, আম তখন ১ম এ আমাদের মধ্যে অ্যাংজাইটিটা আস্তে, আস্তে করে বাড়তে থাকে। এটা ঠিক কিছুটা ফাইট অ্যান্ড ফ্লাইট মুডের মতো করে। যখন আমরা থ্রেট হিসেবে পারসিভ করছি, লাইক হায়, হায় আমি কিভাবে পারবো? আমি তো প্রশ্ন তো অনেক কঠিন এসেছে, আমি তো কিছুই পারবো না। তখন দেখা যায় আপনার ব্রেইন স্ট্রেস হরমোন নিঃসরণ করছে এবং আপনার বডি একটা ফা ফা মানে ফাইট অথবা ফ্লাইট মুডে চলে যাচ্ছে। আপনার বডি সিম্প্যাথেটিক সিস্টেমের আন্ডারে চলে যাচ্ছে। আপনার মধ্যে অস্থিরতা বাড়ছে, আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, ফিজিওলজিক্যাল অনেক ধরনের সিম্পটমস তৈরি হচ্ছে। তো ওই সময়ে আপনার আস্তে, আস্তে করে আপনার অ্যাংজাইটিটা পিকে আসে। এখন একটা পর্যায়ে আস্তে, আস্তে করে কিন্তু আমাদের বডি প্যারাসিম্প্যাথেটিক প্রসেসের মধ্য দিয়েও চলে যায়। তো আপনি যদি যখন একটা এই ঢেউটা পিকের থাকে, একদম সর্বোচ্চ পর্যায়ে থাকে, তখন যদি কিছুটা নিজেকে হোল্ড করা যায়, আর আমরা যদি প্যানিক না করি, আম তখন আস্তে, আস্তে করে এটা কিন্তু আমাদের এই ঢেউটা অটোমেটিক সাবসাইড করবে বা কমে আসতে থাকবে। সো এইজন্যে আমরা চিন্তাগুলোকে বা ভয়গুলোকে দূর করতে যাব না, অথবা আমরা এমন না যে আমরা পালিয়ে যাব। লাইক মনে, মনে পরীক্ষার হল থেকে আমি জাস্ট আর মনেই করছি না বা ভুলে যাচ্ছি, এমন কিছু না। বরং চিন্তাগুলো আসতে থাকুক, নিজেকে বলা যে আমার মাথায় এই চিন্তাগুলো এসেছে, আমার মাথায় এই ভয়টা এসেছে, এই ঢেউয়ের মতো করে অ্যাংজাইটিটা যাচ্ছে এবং কিছুক্ষণ পরে এটা চলে যাবে। এটাকে একসেপ্ট করা, এটাই হচ্ছে ফার্স্ট সাইকোলজিক্যাল টুল টেস্ট অ্যাংজাইটির জন্য। এই টেস্ট অ্যাংজাইটি কিন্তু একজন শিক্ষার্থীর মধ্যে হুট করে আসে না। লম্বা সময় ধরে কিন্তু সে এই সিচুয়েশনে থাকে। তো কী, কী কারণে টেস্ট অ্যাংজাইটি বা এক্সাম অ্যাংজাইটি হতে পারে? প্রথমত ল্যাক অফ প্রিপারেশন। একজন স্টুডেন্টের যদি এরকম হয় তার সিলেবাস কমপ্লিট হয় নাই বা অল্প সময় আছে, অনেক পড়া বাকি, প্রিপারেশনের ঘাটতি আছে, পরীক্ষার হলে হয়তোবা 60% শেষ হয়েছে বা 50% শেষ হয়েছে। আ তখন দেখা যায় তার ব্রেইন কিন্তু তার বুঝতেছে যে তার পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নাই। তখন দেখা যাচ্ছে তার মধ্যে থ্রেট আ ফিলিংস বা থ্রেট সিম্পটমস গুলো হচ্ছে। এরপরে হচ্ছে অতীতের খারাপ কোনো অভিজ্ঞতা। যদি কোনো স্টুডেন্ট এরকম হয় যে পাস্টের এমন কোনো এক্সপেরিয়েন্স আছে যেখানে হয়তোবা সে পরীক্ষার হলে ব্ল্যাংক হয়ে গিয়েছে বা প্রচুর ট্রমাটিক একটা এক্সপেরিয়েন্স আছে,
প্রিভিয়াস কোনো এক্সামে, সেই এক্সামের খারাপ অভিজ্ঞতাও কিন্তু বর্তমানের কোনো এক্সামে প্রভাব ফেলতে পারে। এরপর আউটকাম ফিক্সেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো স্টুডেন্ট প্রসেস বা পড়াশোনার থেকে বেশি চিন্তা থাকে আউটকাম কী হবে বা রেজাল্টটা কী হবে? যদি রেজাল্ট ভালো না হয় তাহলে কী হবে? রেজাল্ট ভালো করতে না পারি, আ নিশ্চয়ই আমি পারবো না। রেজাল্টের দিকে বেশি ফোকাস থাকে। তখন দেখা যায় সে ঠিকমতো পড়াশোনাটা যে করবে বা এই প্রসেসটার মধ্য দিয়ে সে যেতে পারছে না। এরপর দেখা যায় সোশ্যাল কম্প্যারিজন। একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট তার ফ্রেন্ডস বা তার সহপাঠীদের সাথে নিজেকে তুলনা করছে যে তারা এত জিনিস পড়ে ফেলছে, আমি পড়িনি। বা যখন আমরা কম্পেয়ার করি অবশ্যই আমি আমার উইকনেসগুলোকেই দেখি। তো দেখা যাচ্ছে যে আমি পড়ি নাই, সে এত ভালো করছে, আমার এতগুলা পড়া এখনো বাকি আছে। সো কম্প্যারিজন যখন করছি তার মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে, যেটা তার মধ্যে এক্সাম অ্যাংজাইটি বা টেস্ট অ্যাংজাইটি নিয়ে আসতে পারে। এছাড়াও এক্সটার্নাল ডিস্ট্রাকশন তো আছেই। যেমন একজন স্টুডেন্টের তার ফ্যামিলি লাইফ আছে, তার সোশ্যাল লাইফ আছে, পার্সোনাল লাইফ আছে। ওই জায়গাগুলোতে যদি কোনো স্ট্রেসের শিকার সে হয়ে থাকে তাহলে অবশ্যই সেই চিন্তাগুলো, সেই দুশ্চিন্তাগুলো তার মাথায় ঘুরতে থাকবে। সে পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না। তো এই জায়গাগুলোতেও যদি কোনো প্রকার এফেক্ট থেকে থাকে তখনও দেখা যেতে পারে তার মধ্যে এক্সাম অ্যাংজাইটি বা টেস্ট অ্যাংজাইটি হতে পারে। এখন অ্যাংজাইটি যখন ট্রিগার হয় তখন আমাদের মধ্যে কিন্তু কিছু পরিবর্তন আসে, সাইকোসোমাটিক পরিবর্তন। দেখা যাচ্ছে এই পরিবর্তনগুলোকে আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। যেমন ফিজিওলজিক্যাল পরিবর্তন বা শারীরিক পরিবর্তন। এটা হতে পারে, আমরা তো অলরেডি জানি যে সিম্প্যাথেটিক প্রসেস যখন স্টার্ট হয় আমাদের বডিতে, আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, আমাদের পেশিতে পেশি টান অনুভূতি হচ্ছে। তারপর আমাদের হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে, তারপর মাথা ঘুরায় বা পেশি শক্ত লাগে। এরকম অনেক ধরনের ফিজিক্যাল সিম্পটমস কিন্তু একজন স্টুডেন্টের হয়ে থাকে। এরপর বিহেভিয়ারাল অনেক সিম্পটমসও হয়, যেমন এক্সিকিউটিভ ফাংশনে যেহেতু বাধাগ্রস্ত হচ্ছে, একজন স্টুডেন্ট দেখা যাচ্ছে ইজিলি তার মনে রাখা বা লং টার্ম মেমোরিতে থাকা ইনফরমেশন ইজিলি রিট্রাইভ করতে পারছে না বা মনে করতে পারছে না। তারপর দেখা যাচ্ছে একটা প্রশ্নপত্র যে সহজে বোঝা বা যাচাই করা সেটা করতে পারছে না। তার চিন্তার জায়গাগুলোকে সুন্দরভাবে যে গুছিয়ে প্রেজেন্ট করা সেটা করতে পারছে না। ইজিলি মনে রাখতে পারছে না। তৃতীয়ত হচ্ছে সাইকোলজিক্যাল, যেমন তার মধ্যে অনেক নেগেটিভ সেলফ টক স্টার্ট হয়। তারপর নিজেকে অনেক নেতিবাচকভাবে দেখতে থাকে, সেলফ ডাউট শুরু হয়। সাইকোলজিক্যাল হয় যে তার মধ্যে সবসময় নার্ভাসনেস শুরু হয়, তার মধ্যে সেলফ ডাউট স্টার্ট হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় কন্টিনিউয়াসলি নিজেকে নেগেটিভ সেলফ টক বা নেগেটিভভাবে জাজ করতে থাকে আরকি। যেটা তার মধ্যে প্রচুর রকমের ডিস্ট্রেস নিয়ে আসে। এবার আসি, একজন স্টুডেন্ট যখন এক্সাম অ্যাংজাইটি বা টেস্ট অ্যাংজাইটিতে থাকে তখন সে কি করতে পারে? ইমিডিয়েট একটা সলিউশন আছে যে সে পরীক্ষার হলে যদি কেউ ভয় পায় তাহলে কি করতে পারে? আরেকটা হচ্ছে প্রিপারেশনের সময় থেকেই, মানে পরীক্ষার আগে থেকেই সে কি স্টেপ নিতে পারে যার ফলে তার এক্সাম জার্নিটা একটু ইজিয়ার হয়। তো আমরা সেখান থেকেই শুরু করব। প্রথমত যে স্টেপটা সেটা হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন নিয়ে আমরা কিছু কয়েকটা টপিকস আলোচনা করব। সেটা হচ্ছে ১ম ইনফরমেশন গ্যাদারিং। আমরা আগেই বলেছি আমাদের ব্রেইন অনিশ্চয়তা নিতে পারে না, অনিশ্চয়তা সহ্য করতে পারে না। যে যখন আপনার পরীক্ষা নিয়ে কোনো ধোঁয়াশা থাকবে, আপনার ব্রেইনের অ্যামিগডালা কিন্তু তত বেশি সক্রিয় হবে। অ্যামিগডালা হচ্ছে ভয়ের কেন্দ্র। তো আপনি পরীক্ষার সম্পর্কে সবকিছু নিখুঁতভাবে জানুন। পরীক্ষার সময়, পরীক্ষার ধরন, পরীক্ষার আম আ প্রশ্নের ধরন, নম্বর কিভাবে বন্টন হয়, তারপর সময়টাকে কিভাবে আপনি বন্টন করবেন। এই জিনিসগুলো সম্পর্কে আপনি আগেই ধারণা রাখুন এবং যত বেশি আপনি এই সম্পর্কে ধারণা রাখবেন, তত বেশি আপনার ব্রেইন বুঝবে যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে এবং থ্রেট রেসপন্সটাও কম হবে। এরপরে ২ হচ্ছে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে যদি আপনি আপনার ব্রেইনকে প্যানিক মোড থেকে বা ওভারলোডিং থেকে বাঁচাতে চান, অবভিয়াসলি আপনার এট লিস্ট ১ সপ্তাহ আগে থেকে একটা স্পেসিফিক টাস্ক বেসড শিডিউল রেডি করা উচিত। অ্যান্ড যেখানে এটা হতে পারে টপিক বেসড, এটা হতে পারে চ্যাপ্টার বেসড। অ্যান্ড এটা আস্তে আস্তে করে রিভিশন দিলে দেখা যায় পরীক্ষার আগের রাতের বেলা প্রেশার পড়ে না, আপনার ব্রেইন অনেক বেশি ওভারলোডেড হবে না। ৩, পরীক্ষার আগে ক্র্যামিং অথবা গাদাগাদি করে অনেক ইনফরমেশন না পড়ে অল্প করে পড়ার চেষ্টা করুন। যেমন আপনি যদি গাদাগাদি করে অনেক ইনফরমেশন পরীক্ষার আগে পড়তে যান, আপনার ব্রেইনের যে নিউরাল নেটওয়ার্ক সেটা কিন্তু ওভারলোডেড হয়ে যাবে এবং পরীক্ষার হলে এমন
এমন হতে পারে যে আপনি ব্ল্যাঙ্ক আউট হয়ে যাচ্ছেন এবং আপনার কোনো ইনফরমেশন মনে পড়ছে না যা পড়েছেন। তো এক্ষেত্রে অল্প, অল্প করে আগে থেকেই পড়া রিভিশন দেওয়া উচিত এবং ২-৩ ঘন্টা একটানা না পড়ে দেখা যায় যে আমরা ছোট, ছোট স্টেপে ভাগ করতে পারি। লাইক ১ ঘন্টা বা এর চেয়েও কম সময় পড়বো, মাঝে ব্রেক নিয়ে পড়বো। তখন দেখা যায় পড়াগুলো আমাদের বেশি মনে থাকে। আমাদের লং টার্ম যেই মেমোরি সেটাতেও সেই ইনফরমেশনগুলো সেট হয়। আমরা বেশিক্ষণ সময় মনে রাখতে পারি। ৪ শুধু চোখ বুলিয়ে প্যাসিভ রিডিং না করে আমরা যদি আম একটু ভিন্নভাবে পড়ার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখা যায় আমরা একটু বেটার ভাবে মনে রাখতে পারবো। কেমন? আপনি আপনার যে হেডলাইনগুলো আছে, হেডিংগুলো আছে, সেই হেডিংগুলোকে একটা প্রশ্ন আকারে বলতে পারেন। যেমন আ অ্যাংজাইটি টপিক আছে, আপনি নিজ থেকে বললেন যে অ্যাংজাইটি কী? এবং নিজ থেকে সেই টপিকের উত্তরটা খোঁজার চেষ্টা করুন এবং পরবর্তীতে আপনি নিজের সাথে অথবা আপনার কোনো পার্টনার, স্টাডি পার্টনারের সাথে এটা তাকে বুঝিয়ে বলুন। লিখে অথবা মুখে বুঝিয়ে বলুন। তো এতে কি হয়? আপনার টপিকটা সম্পর্কে আরও বেশি মেমোরাইজ হয়। আরও বেশি কনফিডেন্ট আপনি থাকবেন এবং মনে রাখবেন পরীক্ষার হলে কিন্তু আপনি ইনপুট দিবেন না। পরীক্ষার হলে কিন্তু আপনি আউটপুট দিচ্ছেন বা রিট্রাইভ করছেন। সো যখন আপনি যা পড়ছেন সেই জিনিসটাকে আপনি অন্য কাউকে বুঝাবেন বা নিজেকে বুঝাবেন, তখন দেখা যাবে যে আপনার এই আউটকামের যে প্র্যাকটিসটা এটা আরও বেটার হচ্ছে। ৫ স্টেট ডিপেন্ডেন্ট লার্নিং। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যেই পরিবেশে অথবা যেই মেন্টাল স্টেটে আমরা কোনো কিছু শিখি, ঠিক সিমিলার পরিবেশে দেখা যায় এই তথ্যটা বা ইনফরমেশনটা খুব ইজিলি সহজে মনে পড়ে। এরকম হতে পারে। এজন্য বাসায় যখন আপনারা প্রিপারেশন নিচ্ছেন, শুয়ে বসে বা বিছানায় রিল্যাক্স করে না পড়ে আপনারা টেবিল বা চেয়ারে বসে সোজা হয়ে বসে পড়তে পারেন। অ্যান্ড এরকমও হতে পারে যখন এইচএসসি পরীক্ষা হবে যেই টাইমটাতে ১০টা থেকে ১টা ওই সময়টাতে ফিক্সড ধরে আপনারা কয়েকদিন মডেল টেস্ট দিতে পারেন। এটা কি হবে? আপনার ব্রেইন কন্ডিশনড হয়ে যাবে ওই সময়টার সাথে। অ্যান্ড পরীক্ষার সময়ের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট সম্পর্কে আপনি পরিচিত থাকবেন যে এই সময়টাতে আমি পড়ছি। একটা সিমিলার এনভায়রনমেন্ট আপনার ব্রেইন ফোকাস করবে। ৬ আমাদের ব্রেইন যেকোনো তথ্যকে কিন্তু ২ টা চ্যানেলে নিয়ে যায়। একটা হচ্ছে ভিজুয়াল, আমরা একটা জিনিসকে দেখি এবং আ আ স অডিটরি বা আমরা শুনি। তো যেকোনো তথ্যকে যদি আপনারা এই ২ টা চ্যানেল দিয়েই মানে ইনপুট করতে পারেন, তখন দেখা যাচ্ছে এই ইনফরমেশনটা আমরা বেশি সময় ধরে মনে রাখতে পারি। তো চেষ্টা করবেন যে আমি জোরে, জোরে পড়ার অথবা কোনো রেকর্ডিংয়ের মাধ্যমে যদি আপনি পড়তে পারেন যেখানে আপনি তথ্যটা শুনছেন এবং প্লাস আপনি দেখতে পাচ্ছেন। তখন দেখা যায় এই ইনফরমেশনটা আমাদের মেমোরিতে আরও বেশিক্ষণ সময় ধরে থাকে। এছাড়াও টেক্সট বইয়ে শুধুমাত্র রিডিং না পড়ে ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপিং, নেমোনিক্স এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বেশি, বেশি প্র্যাকটিস করবেন, কারণ যতবার প্র্যাকটিস করবেন ফেইলিয়ার হবেই এবং এটা কিন্তু প্রোডাক্টিভ ফেইলিয়ার, কারণ এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আপনার ব্রেইন যেই ভুলটা হচ্ছে সেটাতে বেশি ফোকাস দিচ্ছে এবং সেটা আরও বেশি করে মনে রাখছেন যে সঠিকটা আরকি যখন আপনারা ঠিক করবেন। তো এইজন্য বেশি, বেশি প্র্যাকটিস করাটা খুবই জরুরি। অ্যান্ড নিজের স্ট্রেংথগুলো বুঝে এবং কোথায়, কোথায় নিজের উইকনেস আছে সেই জিনিসটা ঠিক করে কিন্তু আপনি আপনার লার্নিংটাকে আরও বেশি স্ট্রেংথেন করতে পারেন। এটা হলো প্রিপারেশন ফেজ, যেখানে আপনি আপনার পড়াটাকে বা আপনার প্রিপারেশনটাকে আপনি উন্নত করতে পারেন। এবার আসি সেকেন্ড স্টেপে, যেটা হচ্ছে চেক ইউর অ্যাটিটিউড বিফোর এক্সাম। পরীক্ষার আগে আমাদের ব্রেইনে কিছু নেতিবাচক চিন্তা আসে, যেমন আমি তো ম্যাথ পারি না, কখনোই পারি না, এবার আমি নিশ্চয়ই ফেল করব, আমার দ্বারা তো কখনোই সম্ভব না, যদি পরীক্ষাটা ফেল করি বা পরীক্ষাটা খারাপ করি মানে আমার জীবনের সব কিছু শেষ, আমি চেষ্টা করলেও আসলে কোনো কিছু পসিবল হবে না। এই যে নেতিবাচক চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলোও কিন্তু আমাদের মধ্যে টেস্ট অ্যাংজাইটি নিয়ে আসে। তো এই চিন্তাগুলো নিয়েও একটু কাজ করাটা খুবই জরুরি। প্রথমে আইডেন্টিফাই করা যে চিন্তাগুলো নেতিবাচক এবং আমাকে আমাকে এফেক্ট করছে, এটা খুবই জরুরি। তারপর নিজেকে একটু প্রশ্ন করা, আপনার মাথায় এই নেতিবাচক চিন্তাগুলো আসছে এর মানে কিন্তু এই না যে এটা সম্পূর্ণ সত্য। নিজেকে একটু চিন্তাগুলোকে একটু চ্যালেঞ্জ করা জরুরি যে আমি যে ভাবছি আমি ম্যাথ পারি না বা আগে পারিনি এর মানে আমি নিশ্চয়ই শিওর ফেল করব। এটা আসলে কতটুকু সত্য? আমি কি কখনোই ম্যাথে যে প্রিপারেশন নিয়েছি এতদিন পর্যন্ত কিছুই কি পারিনি? আমি কি একেবারেই ফেইল করব?
নাকি এটা অবাস্তব একটা চিন্তা বা আমার ভয় থেকে এই চিন্তাটা এসেছে। সো একটু চেক করা, এটা খুব জরুরি। এবং অলওয়েজ পজিটিভ থাকা নিজের সাথে, যে আমি পারবো না, এটা না বলে একটু বলা যে আমি চেষ্টা করলেই পারবো, বা আমি ম্যাথে ফেইল করবোই, এটা চিন্তা না করে যে হ্যাঁ, ম্যাথ আমার জন্য কঠিন হতে পারে, কিন্তু আমি যদি একটু প্রিপারেশন নেই বা আমি যদি একটু প্র্যাকটিস করি, যদি যেখানে পারবো না সেখানে ফ্রেন্ডদের হেল্প নেই, টিচারদের হেল্প নেই, তাহলে আমি এই জায়গা থেকে কোপ করতে পারবো, উঠে আসতে পারবো। একটু পজিটিভ চিন্তাগুলো যদি আপনি করেন, সেটাও কিন্তু আপনার ব্রেইনকে রিল্যাক্স করবে, আপনার অস্থিরতা কমবে এবং আপনার অ্যাংজাইটি কমাতে সহায়তা করবে। বেশিরভাগ স্টুডেন্টরা যখন আমাদের কাছে আসে, এক্সাম হচ্ছে একটা জীবন মরণের অংশের মতো। কেমন? লাইক পরীক্ষা শেষ হলে তার জীবন শেষ। তার যোগ্যতা, তার আইডেন্টিটি, তার যত সফলতা সবকিছু ডিপেন্ড করছে পরীক্ষার উপরে। এই চিন্তাগুলো কিন্তু আম তাদের মধ্যে আরো বেশি অ্যাংজাইটি নিয়ে আসে। আনসার্টেনিটির ভয়টা আরো বেশি নিয়ে আসে। তো এক্ষেত্রে আমাদের এই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষা কিন্তু কোনো জীবন মরণের অংশ নয়। অবশ্যই এইচএসসি পরীক্ষা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এমন না যে যদি কোনো কারণে যদি আপনি খারাপ করেন, এর মানে আপনার জীবন এখানেই শেষ, আপনার যত যোগ্যতা, আপনার যত সাফল্য সবকিছু এটার উপরেই ডিপেন্ড করছে। না, আবারও সুযোগ আসবে, আবারও সেই চান্সেস আসবে যেখানে আপনি আপনার বেস্টটা দিয়ে ট্রাই করতে পারেন। সো এখানেই জীবনের শেষ না। এই চিন্তাগুলো যখন আপনি নিজের সাথে করবেন, তখন দেখা যাবে আপনার ব্রেইন থ্রেট রেসপন্সটা কম দেখাবে, কারণ আপনার ব্রেন নিজেকে শান্ত মনে করবে, নিজের পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে মনে করবে। এছাড়াও পরীক্ষার আগে বা পরীক্ষার সময় দেখা যায় আমাদের পার্সোনাল লাইফের বা ফ্যামিলি লাইফের, প্যারেন্টসের সাথে, ফ্রেন্ডসদের সাথে অনেক ধরনের ঝামেলা হয়, পার্সোনাল স্ট্রেস থাকে। সো সেই চিন্তাগুলো দেখা যায় প্রিপারেশনের সময় বা পরীক্ষার হলে মনে পড়ে যায়। আ তখন দেখা যাচ্ছে যে কষ্ট হচ্ছে, আমি ঠিকমতো লিখতে পারছি না বা ঠিকমতো পড়তে পারছি না। তো আপনি যখন পড়বেন, তখন যদি বাইরের কোনো স্ট্রেস বা চিন্তা আপনার মাথায় চলে আসে, তো ওই মুহূর্তে আপনি কি করতে পারেন? আপনি চিন্তাগুলোকে একটা খাতায় বা কাগজে লিখে রাখতে পারেন, লিখে পাশে রেখে দিতে পারেন। পরীক্ষার হলে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে হয়তোবা চিন্তাগুলোকে একটু, যে আমি এটা নিয়ে ভাবছি, জাস্ট অ্যাকনলেজ করা চিন্তাগুলো নিয়ে। দেন আপনি হয়তোবা বলতে পারেন যে চিন্তাগুলো সেফ আছে, হারিয়ে যাচ্ছে না। এখন আমার জন্য পড়াশোনাটা মেইন প্রায়োরিটি। এটা আমি পরীক্ষার শেষে ভাববো। এই যে আমি একটা বাউন্ডারি সেট করলাম, নিজের কগনিটিভ বাউন্ডারি। সো এটা খুব ইম্পোর্টেন্ট। অ্যান্ড আস্তে করে ডিলে করার মাধ্যমে আপনি আপনার পড়াশোনা, যে কাজটা এখন বর্তমানে করছেন বা এক্সাম দিচ্ছেন, সেটার দিকে আপনি মনোযোগটাকে ফিরিয়ে নিয়ে আসলেন। সর্বশেষ হচ্ছে রিল্যাক্সেশন। আপনার স্ট্রেস হরমোন কমানোর জন্য রিল্যাক্সেশন অনেক হেল্প করে। এক্ষেত্রে আপনি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, পিএমআর করতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ অল্প রাখতে পারেন আপনার দৈনন্দিন জীবনে। এছাড়াও সুদিং কোনো গান শোনা বা মিউজিক শোনাও কিন্তু আপনার জন্য রিল্যাক্সিং হতে পারে। এখন আমরা জানবো যে পরীক্ষার হলে যদি ইমিডিয়েট আপনার মধ্যে একটা অ্যাংজাইটি সিম্পটমস দেখা দেয়, তখন আসলে আপনি ইমিডিয়েট কি করতে পারেন? তো প্রথমত এক্ষেত্রে পিএমআর অনেক হেল্প করে, বাট আজকে আমরা ২ টা টেকনিক জানবো রিল্যাক্সেশনের, যেটা আপনি ইমিডিয়েট পরীক্ষার হলে করতে পারবেন। তো প্রথম যেটা, পিএমআর এর ছোট্ট একটা শর্ট টেকনিক, সেটা হচ্ছে আপনি যে চেয়ারে বসে থাকবেন, বেঞ্চে বসে থাকবেন পরীক্ষার হলে। তো বেঞ্চের হয়তোবা আপনি সোজা হয়ে বসবেন, অ্যান্ড আপনার পা ২ টা আপনি হচ্ছে মাটিতে ফ্ল্যাট করে রাখবেন, এবং আপনার হাত হচ্ছে আপনার বেঞ্চের নিচের অংশে আপনি হচ্ছে এভাবে করে শক্ত করে ধরে রাখবেন। এবং যখন এটা ধরবেন, তারপর আপনার পাটাকে মাটির দিকে ডাউনওয়ার্ডস প্রেশার দিবেন, এবং আপনার হাতটাকে উপরের দিকে, মানে আপওয়ার্ডস প্রেশার দিবেন, এবং এটাকে ৫ সেকেন্ডের মতো শক্ত করে এই ২ টাকে একসাথে আমরা প্রেশার রাখবো। দেখবো আমার সকল পেশিতে টান লাগছে, এবং অনুভব করি এই প্রেশারটাকে, যে আমার পেশিগুলোতে টান অনুভব হচ্ছে। এবং ৫ সেকেন্ড যাওয়ার পরে আস্তে করে আমার বডিটাকে আমি হাতটা ছেড়ে দেই, আমার পায়ের যে প্রেশারটা এটা কমিয়ে ফেলি। আস্তে করে আমরা রিল্যাক্স পজিশনে চলে আসি। এটাকে আমরা প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন বলতে পারি, যেখানে আমার বডির মাসলগুলাকে টেন্সড করে, অ্যান্ড এটা আস্তে করে রিল্যাক্স করা, যাতে আমার ব্রেইন বুঝতে পারে আমার শরীর এখন রিল্যাক্স পজিশনে আছে, সেফ আছে। অ্যান্ড
ফিল করা যে আমি এখন রিল্যাক্স আছি, এটা ইমিডিয়েট আপনাকে হেল্প করবে আপনার অ্যাংজাইটি কমাতে। আবার আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। নাক দিয়ে লম্বা করে শ্বাস নিবেন, কিছুক্ষণ ধরে রাখবেন এবং মুখ দিয়ে আস্তে আস্তে করে সময় নিয়ে শ্বাসটা ছাড়বেন। খেয়াল করবেন এই সময়টাতে আপনার মনোযোগ যাতে সম্পূর্ণ আপনার ব্রিদিংয়ের দিকে থাকে, আপনার নাকের দিকে থাকে। আপনার নাক দিয়ে ঠান্ডা একটা বাতাস বা গরম একটা বাতাস প্রবেশ করছে। যখন আপনার নাক দিয়ে বাতাসটা প্রবেশ করছে, আপনার বুক আর পেটে কি হচ্ছে, আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে, ডায়াফ্রামটা ফুলে যাচ্ছে, মানে উপরের দিকে উঠে যাচ্ছে। এরপর যখন আপনি ধরে রাখছেন, আপনার বুকে একটা চাপ অনুভব হচ্ছে হালকা, আস্তে আস্তে করে চাপটা বাড়তেছে। আস্তে আস্তে করে যখন আপনি শ্বাসটা ছাড়ছেন, মুখ দিয়ে গরম একটা বাতাস বের হচ্ছে, আপনার ডায়াফ্রামটা আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছে, আপনার পেট, বুক বেলুন যেমন চুপসে যায় এরকম করে আস্তে আস্তে করে চুপসে যাচ্ছে। এই যে আপনার রিল্যাক্স লাগছে, আপনার আরাম লাগছে, এই যে অনুভূতিটা, এইটার দিকে সম্পূর্ণ মনোযোগ দিবেন। এটা প্রথমত আপনাকে রিল্যাক্স করবে। সেকেন্ড, আপনার ডিস্ট্রাকশন হিসেবেও কাজ করবে। যেই থ্রেটটা আপনি পারসিভ করে আপনার মধ্যে অ্যাংজাইটিটা হচ্ছিল, আপনার মনোযোগ কিন্তু এখন সম্পূর্ণ ব্রিদিং এর দিকে। তখন দেখা যায় আপনার ব্রেইন আর থ্রেট পারসিভ করছে না। প্যারাসিম্প্যাথেটিক প্রসেস স্টার্ট হয়ে যাবে, আপনার বডি অটোমেটিক রিল্যাক্স হয়ে যাবে। এই কাজগুলো আমরা করতে পারি এক্সাম অ্যাংজাইটি বা টেস্ট অ্যাংজাইটির জন্য। পরীক্ষা শেষ হওয়ার পর, পরীক্ষা যাই হোক না কেন রেজাল্ট, নিজের প্রতি অনেক সেলফ কম্প্যাশনেট থাকতে হবে, নিজের প্রতি নার্চারিং থাকতে হবে। নেগেটিভ কোনো সেলফ টক করা যাবে না। অ্যান্ড একটু অবজেক্টিভ অ্যানালাইসিস করতে পারি, কোথায় আমি আমার বেস্ট দিয়েছি অ্যান্ড কোথায় হয়তোবা আমি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম, বা একটু অ্যানালাইসিস করা নিজের সাথে এবং পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করা সেইভাবে। অলওয়েজ মনে রাখবেন, একজন প্রফেশনাল হিসেবে আমি বলতে চাই, এই সাধারণ স্ট্র্যাটেজিগুলো ফলো করার পরেও যদি মনে হয় যে আপনি অনেক বেশি ওভারওয়েলমড এবং কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে অবশ্যই একজন সাইকোলজিস্ট অথবা কাউন্সিলরের পরামর্শ নিবেন, যারা প্রফেশনালভাবে আপনাকে সহায়তা করবে। যদি আপনার মনে হয় যে একজন কাউন্সিলর বা শরণাপন্ন হলে সপ্তাহে একটা দিন বা একটা ঘন্টা যদি আপনি একটু দেন, আপনি একটু রিল্যাক্স হয়ে পড়াশোনা করতে পারছেন বা নিজেকে ম্যানেজ করতে পারছেন, আই থিঙ্ক এটা আপনার জন্য অনেক বেটার হবে। মানসিকভাবে ভালো থাকলে আপনার পরীক্ষা অবশ্যই ভালো হবে। আপনার এইচএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।